ভোটের তো আর বেশি দিন নেই, তা 15 বছরের সরকার কতটুকু কাজ করলো দেখুন, আমি এই রাজনীতির জানতে চাইছি আর কি। ব্যাপারে আপনার- আমি আপনার- যেতে চাই না। আমি একটা অর্থনৈতিক আপনার বিষয়ে যেটুকু কিছু মনে হয় বললাম। বেশিটুকু বলুন, কোনো সমস্যা নেই। আমি এইটুকুনি বললাম, আমি এখন গ্রাম অঞ্চলে থাকি। আমার গ্রামের রাস্তাঘাট খুব খারাপ। কোন জায়গায় আপনার গ্রাম, কোন জায়গায়? বর্তমানে আমি দোগাছিয়াতে আছি। আপনার নাম? আমার নাম ব্রজমোহন চ্যাটার্জি। তো এত খারাপ যে চলা যায় না, এবং মোটরসাইকেল নিয়ে আমি বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে আমার নিজস্ব কাজে যাই। প্রত্যেকটা রাস্তা খুবই খারাপ। এর জন্য অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। আমাদের লজ্জা লাগছে, মানুষ এত এগিয়ে গেছে, মানুষ এত এগিয়ে গেছে, মানুষের ঘরে ঘরে গাড়ি, মানুষের শিক্ষা দীক্ষা এসে গেছে, মানুষের পোশাক পরিচ্ছদ, বাসস্থান সব উন্নত হয়ে পড়েছে, কিন্তু রাস্তাঘাট, স্বাস্থ্য খুবই খারাপ জায়গায় আছে। একেবারে মানসম্মত নয়, গুণমান খুবই কম। এটা ছাড়া আমি কি বলবো, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি সেটাই বললাম। এর বাইরে আমি বলতে পারবো না। পলিটিক্সের ব্যাপারে আমি ডাইরেক্টলি এসআইআর নিয়ে আমাদের রাজ্যে মানুষ কতটা সাকসেসফুল? দেখুন, একটা হচ্ছে যে আমরা ভারতবাসী ইন্ডিয়ান সিটিজেন। আমার দেশটা আমি গড়ব, আমার দেশের ভালো মন্দটা আমি বুঝবো। আমার দেশের কোনো সরকার যদি খারাপ করে তার সমালোচনা আমি করব, ভালো করলে তার ভালো বলবো। কিন্তু যদি এটার একমাত্র শক্তি আমাদের ওই ভোটটা, আমরা খুব সাধারণ মানুষ, ভোটের মাধ্যমে আমরা আমাদের মতামতটা দিই, ভালো মন্দ মতামত দিই। সেখানে যদি বাইরের লোক এসে, যেমন আমার কনস্টিটিউয়েন্সি যে 10% লোক বাইরের লোক আছে, সেই লোক যখন এসে ভোট দিচ্ছে, ধান্দাবাজ বলি তাদেরকে, বাইরে থেকে এখানে এসেছে, বিদেশ থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে, তারা ধান্দাবাজ। তাদের দেশে থেকে কেন এলো? এলো একটা কারণে, এখানে ধান্দা করতে এসেছে। তারা যদি কোনো ক্রমে আধার কার্ড তৈরি করে নেয়, কোনো ক্রমে তারা যদি ভোটার লিস্টের নাম তুলে নেয়, তারা যদি ভোট দেয়, এ দুর্ভাগ্য এবং দুঃখজনক। মাঝে মাঝে মনে হয় এর চেয়ে মানে মরে যাওয়া অনেক ভালো। যে আমার ভোটটা দেব সুচিন্তিতভাবে, সেই জায়গায় আমার বিপক্ষে আর একজন ভোট দিয়ে যাচ্ছে ধান্দা করে। হয়তো সে কিছু সুযোগ পায়, হয়তো বা অন্য কোনো ধান্দা সে মানে ইয়ে করতে যায়, মানে মেটেরিয়ালাইজ করছে। কোনো পলিটিক্যাল পার্টি হয়তো তাকে পলিসিগতভাবে অথবা ফিজিক্যালি তাকে হেল্প করে। তাহলে আমার ভোটের কী মূল্য রইল? এই জন্য আমি এসআইআরকে সম্পূর্ণভাবে সমর্থন করি। এটা আরও কঠিনভাবে হওয়া উচিত। দরকার আছে। শুধু তাই নয়, এরপরে হওয়া উচিত এনআরসিটা হওয়া উচিত। এই দেশের মানুষ থাকবে, আর বাইরের দেশের মানুষ থাকতে পারে, তারা গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়ে থাকবে। তেমন কিছু আইনের ধারা আছে, বাইরের লোক এদেশে নাগরিকত্ব পেতে পারে, তারা সেইভাবে আইন অনুসারে থাকবে। কিন্তু যে ইচ্ছা এদেশে আসবে, মানে থাকবে, এদেশের নাগরিক হিসেবে নিজেকে বর্ণনা করবে, এটা না মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আর প্রত্যেকটা পরিবারের প্রধানের যেমনি একটা রেজিস্টার রাখা উচিত, পরিবারে কজন লোক আছে, সেই অনুসারে তো সে রেশনিং ব্যবস্থা করবে, সেই অনুসারে তার শিক্ষার ব্যবস্থা করবে। তেমনিভাবে আমাদের দেশের সরকার প্রধানের কাছেও এর একটা রেজিস্টার থাকা উচিত। ঠিক দেশে কত লোক আছে। সরকার তো মানুষের জন্য অনেক কিছু করছে, বাড়ি দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে, আর্থিক সহযোগিতা করছে, খাদ্যের ব্যবস্থা করছে। তার কাছে অবশ্যই একটা রেজিস্টার থাকা উচিত, ঠিক কত মানুষ আছে, আর মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা আজকের দিনে কেমন অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় থাকে তার জন্য আরেকটু ভালো বেটার কিছু করতে হবে। যদি সে ভালো অবস্থায় চলে যায়, তার থেকে সুযোগ সুবিধা নিয়ে যারা খুব খারাপ, ওটাকে কাটিল করে যারা খুব খারাপ অবস্থায় আছে তাদেরকে আরও বেশি করে সুযোগ দিয়ে তাদেরকে তুলে আনতে হবে। এটা তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তো এটা করার জন্য তো একটা রেজিস্টার থাকা দরকার। তো সেটাই আমরা এনআরসি হিসেবে জানি, এটা হওয়া খুব দরকার আছে। ব্যাস। এই যে বাজেট পেশ হলো, কিছুদিন আগে আমরা দেখলাম বাজেট পেশ হলো, তো বাজেটে জনতা কতটা খুশি? মানুষ কতটা আশা করেছিল? জনতা সে জনতাই বুঝবে। আর মানুষ কতটা পেলো? আমি সেটা কি করে বলবো, জনতা বুঝবে। আমি আমার কথা বলতে পারি। আমার কথা এটাই বলতে পারি যে ঠিক আছে, বাজেট ঠিকই আছে, চলছে, অসুবিধা কি আছে। কোনো বাজেটেই
আপনার বিপ্লব আনা সম্ভব নয়, র্যাডিক্যাল চেঞ্জ সম্ভব নয়। এটা স্লো ফর্ম অফ ডেভেলপমেন্ট, ধীরে ধীরে এগোচ্ছে। তো ঠিক আছে, চলছে, সব ঠিকই আছে, তবে খারাপ হয়নি, মোটামুটি চলছে, ঠিকই আছে। যদি পাশে নরেন্দ্র মোদী আর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়, আপনি কত মার্কস দেবেন? দেখুন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, দুজনেই আপনার মতামত তাও আপনি হলে কত আমার দিতেন? মতামত এ বিষয়ে আমি দিতে চাইছি না, কারণ কি, একজন আমার প্রধানমন্ত্রী, আই রেসপেক্ট হিম, একজন আমার মুখ্যমন্ত্রী, আই অলসো রেসপেক্ট হার, ব্যাস। আর মানুষ হিসেবে দুজনকেই ভালো লাগে আমার, কিন্তু নীতি হিসাবে যখন বিশ্লেষণ করি, কিছু কিছু ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটু খুব চটকদারি সুবিধাবাদী নিয়ে চলছে, যেটা কিনা আজকের দিনের গতির সাথে ম্যাচ করে না। মানে দেশকে অনেক বেশি সুন্দর করতে গেলে, অনেক বেশি উন্নত করতে গেলে, সমৃদ্ধশালী করতে গেলে যে জাতীয় নীতি নেওয়া হওয়া উচিত, সেটা রাজ্য সরকারের পক্ষে থেকে তেমন একটু কমজোরি হচ্ছে বলে আমার মনে হয়। বাট মমতা ব্যানার্জি ইজ ভেরি গুড, আই রেসপেক্ট হার এনাফ, কারণ ওনার মধ্যে একটা বিরাট কিছু একটা আগুন আছে। উনি সেই আগুনের সাহায্যে উনি অনেক কিছু করতে পারতেন, বাট আই থিঙ্ক হি ইজ নট সাকসেসফুল, শি ইজ নট সাকসেসফুল। ব্যাস, পশ্চিমবাংলায় অনেক ইন্ডাস্ট্রি হওয়া দরকার ছিল, রাস্তাঘাট খুব ভালো হওয়া দরকার ছিল, ব্যবসা শিল্পে বিকাশ হওয়া দরকার ছিল। এইসবগুলো যতটা আশা করেছিলাম ততটা পূরণ হচ্ছে না, এইটুকু বলতে পারি। একজন বলছে আমরা 15% মানুষ, আমরা ভারতবর্ষের, আজ আমরা 85% মানুষ ভারতবর্ষের, আমাদের কোনো প্রতিনিধিত্ব এত অল্প কেন? আর 15% মানুষ সোকল্ড, ও কিছু কিছু মানুষকে মানে ভারতবর্ষের সুবিধাভোগী মানুষ হিসেবে বর্ণনা করছে, বলে তারা 15% মানুষ, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে, মুখ্যমন্ত্রী সে, অমুক সে। বললাম, তোমার কি মনে হয় এগুলোকে ম্যানেজ করে নিয়েছে? তার পিছনে সাধনা আছে, তাকে তুমি পছন্দ করো বা না করো। আচ্ছা, এই কথা যদি তুমি বলো, তাহলে তো একদিন বলবে ভারতের ক্রিকেট টিম ওখানে কেন, ওখানে কারা? তুমি সচিন তেন্ডুলকারকে একটা গোষ্ঠীর মধ্যে ফেলে দেবে, ও সেই গোষ্ঠীর মানুষ, 15%-এর মানুষ। সারা ক্রিকেট টিমের মধ্যে 11 জনের মধ্যে দেখা গেল 10 জনই হয়তো সেই গোষ্ঠীর মানুষ। এখানে তুমি কি বলবে? তাহলে ভারতবর্ষে বড় বড় যারা সঙ্গীত শিল্পী, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, অমুক তুষুক, মান্না দে, এরা তো কোনো কোটাতে আসেনি, না। তা তুমি কেন এটা হতে পারছো না? একটা বলো, এর জন্য সাধনা চাই। সেই সাধনাটা তোমার সামাজিক স্তরে, দৈনন্দিন জীবনের স্তরে তুমি করো না, তুমি খুব সহজে লাভ করতে চাও। এক গাদা দল এক জায়গায় করে নিয়ে, অনেকগুলো লোক জাতি গোষ্ঠীর নামে হোক বা ধর্মের নামে হোক বা মানে যেভাবেই হোক করে নিয়ে তুমি বলছো লড়াই চাই, লড়াই চাই, লড়াই করে সব আমরা নিতে চাই। তো লড়াই করে সব নেওয়া যায়? আর সে লড়াই করে তুমি কি নিতে পারবে? আলটিমেটলি কোনো সমৃদ্ধিই আসবে না, ভেঙে পড়বে তাসের ঘরের মতন। গুণ না থাকলে সংখ্যা দিয়ে কিছু হয় না, গুণের ওপরে দাঁড়িয়ে থাকে সব কিছু। সারা পৃথিবীর মানুষ যদি তোমার ভাই ব্রাদার হতো, তোমার জাতি সম্প্রদায়ের হতো বা তোমার দলের হতো, তাহলেও এই পৃথিবীর উন্নতি করতে পারতে না, যদি কিনা পৃথিবীর গুণী মানুষগুলো তোমার মধ্যে না থাকে। তুমি যত বড় সম্প্রদায়ের মানুষ হও আর যত বড় দলের লোক হোক, মানুষগুলো যদি খারাপ হয় তাহলে সে দল খারাপ হয়ে যাবে। আর যদি সে দলটা খারাপ হয়, তার মধ্যে যে মানুষগুলো ভালো হয়, তাহলে ওই খারাপ দলটা ভালো হয়ে যাবে। তাহলে গুণটা বড় কথা। তুমি গুণী মানুষকে কখনোই পদলিত ও নিষ্পেষিত করতে পারবে না। তাদের কচু বাগানে দিলেও সেখান থেকে সব পদ্মফুল হয়ে দাঁড়িয়ে ফুটে উঠবে। একদম। আর তোমার মতন অগুণী মানুষদেরকে সব বিভিন্ন কোটা হোক, বিভিন্ন সুযোগ সুবিধা হোক দিয়ে যদি বড় বড় পোস্টে দেওয়া যায়, ও পোস্ট তাসের ঘরের মতন ভেঙে পড়ে যাবে, হতে পারে না। তার জলজান্ত উদাহরণ হচ্ছে ধরুন বাংলাদেশ পাকিস্তান। দেশটা যখন ভাগ হলো, তারা কি বলল, আমি
তারা একটা জাতি সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করলো, বললো যে আমরা খুব ভালো থাকবো যদি আমাদের সেপারেট কান্ট্রি হয়। ওরা গুণের কথা বলেনি, জাতি সম্প্রদায়ের কথা বলেছে। কিন্তু আজকে 80 বছর বাদে এসে আপনি কি দেখলেন? ওই পাকিস্তান, বাংলাদেশ নামক দেশগুলো তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে। আপনি তো জার্নালিস্ট, আপনি তো জানেন কালকেও পাকিস্তানে অসংখ্য মানুষ বোম ব্লাস্টিংয়ে মারা গেছে। অসংখ্য অনেক প্রদেশ আছে তারা আলাদা হয়ে যেতে চাইছে। কত আমাদের ভারতবর্ষ সে তুলনায় কিছুই হয় না, অনেক ভালো আছি, কারণ ভারতবর্ষ গুণের উপরে দাঁড়িয়েছিল আর এরা সব জাতি সম্প্রদায়ের উপর দাঁড়িয়েছিল। তো এই জন্য এরা টিকতে পারবে না। আর ওই অল্প লোক আছে, ওই ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, ওই অস্ট্রেলিয়া বলুন, আমরা সবসময় তাদেরকে শত্রু হিসেবে দেখি। ও হোয়াইট হোয়াইট সাদা চামড়ার লোক, ওরা আমাদেরকে শোষণ করছে। আরে ওদের গুণ আছে, ওদের গুণ আছে, ওদের বেশিরভাগ লোকেরা গুণ আছে। আপনি যা কিছু আবিষ্কার হয়েছে, মোটরসাইকেল কে আবিষ্কার করেছে দেখবেন হয়তো ফ্রান্সের কোনো লোক, রেডিও কে আবিষ্কার করেছে বা টেলিভিশন কে আবিষ্কার করেছে হয়তো ইটালির একজন লোক, আর একটা ভালো ওষুধ কে আবিষ্কার করেছে হয়তো দেখবেন ও আমেরিকার কোনো লোক। তো এগুলো গুণের কথা, এমনি এমনি হয়নি। এমনি এমনি হয়নি। তা আপনি সেই গুণকে প্রাধান্য দেবেন না, শুধু আপনি সংখ্যাকে প্রাধান্য দেবে। আমাদের সম্প্রদায়, আমাদের জাতি, আমাদের ধর্ম এর এত লোক আছে, আমরা কটা পোস্ট পাচ্ছি। আরে তোর এতগুলো লোক আছে কেন, তার জবাব আমাকে দে। তার মানে তোরা বংশ বিস্তার বেশি করেছিস, একদম। আর যে লোকটা বংশ বিস্তার করেনি, একা আছে বা একটি সন্তান আছে, তুই তাকে অবদমিত করবি? এটা হতে পারে কখনো? ঈশ্বর নিজে গুণী, আর গুণ ঈশ্বরের একটা গুণ। ওই গুণ যারা ধারণ করে, যে ওই গুণকে বাড়ায়, সাধনা করে, তারা চিরকাল অমর থাকবে। দিস ইজ ফ্যাক্ট। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি রাজনীতি না করেন, তাহলে এই রাজনীতি তাসের ঘরের মতন ভেঙে যাবে। এই জায়গায় না দাঁড়িয়ে যদি আপনি সমাজ গড়তে যান, তাহলে সমাজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আসলে চাই গুণ। তো সেইটাই আমাদের, এরা আমাদের সমাজে অনেকেই, বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই নিয়ে একটা বিরাট সমস্যা। এখানে বিভিন্ন রকম প্রবলেম। তারপরে ধরুন আমরা উই আর ভেরি লাকি যে ইন্ডিয়া খুব ধীরে 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 এগোলেও গুণের ওপরে দাঁড়িয়ে এগিয়েছে। ইন্ডিয়াতে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। হয়তো বলতে পারেন এই গণতন্ত্রে অনেক ডিসক্রিপেন্সি আছে, হ্যাঁ থাকতে পারে, বাট সলিডিটিও আছে কিছু। ওই জন্য ইন্ডিয়া এগিয়েছে। আগামী দিন আপনি জানেন ইন্ডিয়ার এখন গ্রোথ কত? 8.2। ভাবতে পারেন 8.2 চলছে ইন্ডিয়ার গ্রোথ, আর এটা 10 হয়ে গেলে ইন্ডিয়া ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে। একদম। রস্টোভ থিওরি আছে, আমরা ইকোনমিক্সে পড়েছি, কোনো দেশের যদি গ্রোথ 10%-এর উপরে উঠে যায় তাহলে সেই দেশকে ডেভেলপ কান্ট্রি বলা হয়। তা ইন্ডিয়া 8.2 আর 1.8 ভেরি কঠিন, বাট এইভাবে চলতে থাকলে আগামী 20, 30, 40, 50 বছরের মধ্যে ইন্ডিয়া সেই জায়গায় চলে যেতে পারে। একদম একদম অলরেডি এবং পৌঁছে গেছে। সবচেয়ে ভালো কথা এইটা, ইন্ডিয়া সেই লেভেলে পৌঁছানো আর ফ্রান্সের সেই লেভেলে পৌঁছানোর মধ্যে ফারাক আছে। ফ্রান্সের অনেক সমস্যা নেই, সবচেয়ে বড় কথা দারিদ্রতা কম ছিল, আর আমাদের অনেক দারিদ্রতা ছিল, আমাদের অনেক অশিক্ষা ছিল। এই সব বিভিন্ন রকম বৈষম্য, বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্য দিয়ে ইন্ডিয়া ধীরে 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 এগোচ্ছে। তো এটা অনেক বড়, বেশি বাহবা পাওয়ার উপযুক্ত। তা আমরা সেই জায়গায় পৌঁছাবো। আমরা আমাদের জীবদ্দশাতে হয়তো দেখে যেতে পারি ইন্ডিয়া একটা বিশাল জায়গায় যাবে। সে সময়টা এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ভালো দিনটা চলছে, ভালো সময়। হ্যাঁ, ভালো সময় এসে গেছে। আর জাতির ইতিহাসে কোনো সময় একদিন যদি খারাপ সময়টাও যদি দীর্ঘদিন থাকে, ভালো সময়টাও দীর্ঘদিন থাকে। ইন্ডিয়া এই শুরু হলো, এই ভালো সময় হয়তো 50 বছর 100 বছর চলতে পারে। ইন্ডিয়া কোথায় যাবে আপনি জানেন না। যেমন চায়না আজকে ভীষণ ভালো জায়গায় আছে, এটা তার গুণের উপরে নির্ভর করেছে। হ্যাঁ, দেখবেন চায়না তাদের পপুলেশন কন্ট্রোল কিভাবে করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি
জনসংখ্যা দেশ ছিল, সে হয়তো চায়নার আজকে 500 কোটি হয়ে যেতে পারতো, কিন্তু কঠোর হস্তে সেসব পপুলেশন কন্ট্রোল করেছে, করিয়ে ইকোনমির সাথে সাযুজ্য রেখে তারা আগে বাড়িয়েছে এবং তারা পৃথিবীর মধ্যে একটা বিশিষ্ট জায়গা অর্জন করে ফেলেছে। আমরা সেই জায়গায় যাচ্ছি, এবং খুব বেশি হয়তো টাইম লাগবে। আর বেশি টাইম লাগবে না, কারণ গুণী মানুষের সংখ্যা ইন্ডিয়ায় অনেক আছে এবং চায়নার চেয়ে বেশি আছে। স্পেশাল টাইপের লোক ইন্ডিয়াতে বেশি আছে। ইন্ডিয়াতে বড় বৈজ্ঞানিক আছেন, বড় সঙ্গীত শিল্পী আছেন, বড় দার্শনিক আছেন, তারা আন্তর্জাতিক মানসম্পন্ন, যাদেরকে সারা পৃথিবীর লোক স্যালুট দেয়। এবং আমেরিকাতে যে বৈজ্ঞানিকরা আছেন তাদের মধ্যে বহুত মানুষ ইন্ডিয়ান, আপনি লক্ষ্য করে দেখবেন। তো এই মানুষগুলো যখন ইন্ডিয়াতেই কাজ করতে শুরু করবে, ইন্ডিয়া কোথায় যাবে? এবং অনেক আমেরিকানরা তো ইন্ডিয়াতে ব্যাক করছে, তারা ইন্ডিয়াতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজের জায়গায় ব্যাক করছে। কদিন আগে রিপোর্ট করছিলাম, আমেরিকায় তো লোকে যাবার জন্য পাগল হয়, আমেরিকা থেকে ফিরে আসছে অনেক ইন্ডিয়ানরা। তারা সব প্রতিষ্ঠিত, হাইলি স্টাবলিশড, তারা সব ইন্ডিয়াতে ব্যাক করছে, তারা নিজের দেশে থেকে কিছু করতে চায়। এনআরআই বলি আমরা তাদেরকে। এই তো